গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প প্রেমিক পুরুষ গল্পের 29তম পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম। গল্পটি তোমরা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পর্ব শুনে এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা গল্পটির আগের পর্বগুলো এখনও শোনোনি তাদেরকে বলবো আমাদের ডিসক্রিপশনের প্লেলিস্ট থেকে গল্পটির আগের পর্বগুলো অবশ্যই শুনে নেবে, যাতে করে গল্পটির সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা মিস করে না যাও। তবে আর দেরি কিসের, এখনই হেডফোন পরে বসে পড়ো। শুরু করছি রন অফ রুফায়েত জাহিদের বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ, পর্ব 29। খাও, সমস্যা নেই। তুমি খাবে না তো কে খাবে? তবে রেখে রেখে খাও। যদি একেবারে খেতে চাও পরে কি খাবে? আমি তো উদাও হয়ে যাচ্ছি না, তাই আমাকে তোমার রেখে রেখে যত ইচ্ছে তত। আমি আহাদের এমন বেশরম কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি, আর উনি সেই তাকানোর মাঝেই ওনার ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে নেয়। সাথে সাথে আমি আবার চোখ বন্ধ করে নিই। মরিয়ম মজুমদার চেয়ারে বসে আছেন। এমন সময় ওনার ফোনে কল আসে। হাতে মোবাইলটা নিতেই ওনার হাসিমাখা মুখখানি কালো মেঘে ঢেকে যায়, কারণ মোবাইলে আসা নাম্বার শাশুড়ি দিয়ে সেভ করা। শাশুড়ি বলতে নিজের শাশুড়ি না, সৎ শাশুড়ি, যিনি কঠিন মনের একজন মানুষ, যার নাম শুনলেই গলা শুকিয়ে যায়। মরিয়ম মজুমদার তাড়াতাড়ি কলটা রিসিভ করে। কি হলো, কল ধরতে এত দেরি কেন? কোথায় ছিলে? ফোনের ওপাশে থাকা বৃদ্ধ মহিলাটির রাগান্বিত কণ্ঠ শুনে মরিয়ম মজুমদার আমতা আমতা করে বলল, আসলে মা, হয়েছেটা কি? কি হয়েছে? আমি বাড়িতে এতদিন ছিলাম না, যা ইচ্ছা তাই করেছ। আমি এখন আসছি। মানে? আপনি আসছেন মানে? কেন, আমার আশাতে কি তুমি খুশি নাও? এটা কি বলছেন মা? আপনি আসলে খুশি হব না কেন? অবশ্যই খুশি। সে আর খুশি হও কিংবা না হও, আমি তো এসে গেছি। কোথায়? বাসার নিচে, আর আমার সাথে আমার দাদু ভাইয়ের জন্য সারপ্রাইজ নিয়ে আসছি। মানে? মানে কি বলছেন? এত মানে করো না, কল কাটো আর দাদু ভাইয়ের রুমে আসো। আমি এসে গেছি। আহাদ গরম দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গ্লাসের অর্ধেক অংশ খেয়ে পরের অংশ আমাকে খাওয়ানোর জন্য জোর করছে। খাও রোদ। না, আমি খাবো না। আমি বলছি তুমি খাবে। খাবে মানে খাবে। বললাম তো খাবো না। কিন্তু কে শোনে কার কথা? আহাদ আমার দিকে এগিয়ে আসছে, আর আমি এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছি। হঠাৎ বিদ্যুৎ লাইট অফ হয়ে যায়, আর আহাদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। অমনি আমার মুখে গ্লাস ঢুকিয়ে দেয়। আমি আর সরাতে পারিনি, অবশিষ্ট দুধটুকু খেতে হলো। তাড়াতাড়ি করে দুধ খাওয়াতে দুধ ঠোঁটের পাশে লেগে থাকে, আর আহাদ তা দেখে দুষ্টু হেসে নিজের ঠোঁট আমার ঠোঁটের কাছে এনে স্পর্শ করায়। আমি আহাদের এমন কাণ্ড দেখে চোখ বন্ধ করে নেই। চোখ খুলতেই কারো হাতের থাপ্পড় আমার গালে এসে পড়ে। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে বিছানায় গিয়ে পড়লাম। আমি সামনে ফিরে দেখি এক বৃদ্ধ মহিলা, সাথে দুজন মেয়ে আমার পাশে আহাদ দাঁড়িয়ে আছে। আহাদও বুঝতে পারছে না একটু আগে কি হলো। আহাদকে বৃদ্ধ মহিলাটি জিজ্ঞেস করলো, এই ছেলে কে? আহাদ যেই কিছু বলতে যাবে এমন সময় আম্মু দৌড়ে এসে বলল, আরে মা, এটা তো আমাদের বাসার কাজের লোক। আহাদের রুম পরিষ্কার করতেই বোধহয় রুমে এসেছে, তাই না আহাদ? মায়ের মুখে আহাদ এমন কথা শুনে অবাক হয়ে বলল, মা, তুমি এসব কি বলছো? ও কাজের লোক হতে যাবে কেন? ও তো আমার। আহাদের মুখের উপর ওই বৃদ্ধ মহিলাটি বলল, দাদু ভাই, কাজের লোককে কাজের লোকই বলতে হয়, ওদের মাথায় তুলতে নেই। মাথায় তুললেই ওরা মাথায় উঠে নাচবে। কিন্তু দাদিমা, রোদ এমনটা নয়। কাজের লোকেরা কাজের লোকই হয়, এরকম সেরকম কোনো কথা নেই। কাজের লোক কাজের লোকই থাকে, আর তাদের সাথে এত মেলামেশা এই মজুমদার বাড়ির কারোর মানায় না। বুঝলি দাদু ভাই? কি গো মরিয়ম মজুমদার, তুমি কি ভুলে গেছো এই বাড়ির রীতিনীতি? আমি এতদিন দেশের বাইরে ছিলাম, আমার না থাকায় তোমরা বাড়িটার কি হাল করেছ। বৃদ্ধ মহিলাটির কথা শুনে মরিয়ম মজুমদার শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢেকে বলে,
আসলে কোনো কিছু পরিবর্তন হয়নি। আপনি এতদিন পর এসেছেন, তাই হয়তো এরকম দেখছেন। ওহ, তাই নাকি? এখন আমি এসেছি, সব ঠিক হয়ে যাবে। আর কেউ যদি কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তো জানোই এই মনোহরা মজুমদার কতটা ভয়ঙ্কর। এই ছেলে, তোমার নাম কি? মনোহরা মজুমদার রোদের দিকে তাকিয়ে কথাটি বলল। বৃদ্ধ মহিলাটির কথা শুনে রোদ বলল, আমার নাম রোদ আহমেদ। তুমি এই বাড়িতে কতদিন ধরে কাজ করো? বৃদ্ধ মহিলাটির এমন কথা শুনে রোদ কিছুটা অবাক হয়। তার সাথে বুঝতে পারছে না মরিয়ম মজুমদার কেন ওকে এই বাড়ির কাজের লোক বলল। কেন বলল না ওর আহাদের সাথে বিয়ে হয়েছে? রোদের কোনো উত্তর না পেয়ে মনোহরা মজুমদার আবার জিজ্ঞেস করল, কি হলো ছেলে, কতদিন হলো এই বাড়িতে কাজ করো? রোদ তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মহিলাটির পিছন থেকে আহাদ যখন রোদের কাছে আসতে চাইল, অমনি আহাদের হাতটা মনোহরা মজুমদার ধরে নেয় আর রাগী কণ্ঠে বলল, দাদু ভাই, আমি ওকে কিছু জিজ্ঞেস করছি, তার উত্তর সে দেবে। আর কাজের লোকের সাথে বাড়ির মালিকের এতটা মেলামেশা আমার পছন্দ নয়, তাই ওর থেকে দূরত্ব বজায় রেখে চলবে। কি গো মরিয়ম, তুমি কি ছেলেকে কিছু শেখাওনি? মা, ওরা এই যুগের ছেলে, তাই তাতে কি? কাজের লোকের মতো থাকবে, কাজ করবে আর টাকা নেবে। তাইলে মালিকের সাথে এত কিসের সম্পর্ক? কিন্তু রোদ এই বাড়ির পুরো কথা শেষ হবার আগেই রুমের ভেতরে দুটো মেয়ে প্রবেশ করলো। একটা দৌড়ে এসে আহাদের গলা জড়িয়ে ধরে বলল, হাই ভাইয়া টু সাইয়া। আহাদ গলা থেকে মেয়েটার হাত সরাতে সরাতে বলল, তুমি আলেহানা? তাহলে ভাইয়ার সাথে সাইয়ার সম্পর্ক কি? কেন, তুমি কি জানো না? কি জানবো? ভাইয়া যখন বড় হয় তখন তো তাকে আদর করে সাইয়াই বলে। হাসতে হাসতে আবার আহাদকে জড়িয়ে ধরে। অপর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি রোদের দিকে তাকিয়ে আছে। আহাদও দেখেছে মেয়েটা অবাক হয়ে রোদের দিকে তাকিয়ে আছে, আর রোদ তাকিয়ে আছে আহাদের দিকে। ওদেরই চোখাচোখিতে মনোহরা মজুমদার বলল, কি গো বৌমা, আমাকে কি দাদুভাইয়ের রুম থেকে অন্য রুমে নেওয়ার ব্যবস্থা করবে না, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? এই তো, হ্যাঁ মা আসুন, এই তো চলেন, উপরের রুমে নিয়ে যাই। কথা বলতে বলতে মরিয়ম মজুমদার যখন ব্যাগে হাত দিতে যাবে, তখনই বৃদ্ধ মহিলাটি বলল, দাঁড়াও বৌমা, বাড়িতে কাজের লোক থাকতে তুমি কেন এসব নিয়ে উপরে উঠবে? মরিয়ম মজুমদার মনোহরা মজুমদারের কথায় সোজা হয়ে দাঁড়ায়। অসহায় চোখে রোদের দিকে তাকিয়ে রইল। রোদ চুপচাপ এগিয়ে আসলো ব্যাগের কাছে। রোদ এত কিছু বুঝতে না পারলেও মায়ের চোখে যে কোনো কিছুর ভয় রয়েছে সেটা বুঝতে পারছে, কিন্তু তা কিসের ভয় সেটা ঠিক বুঝতে পারছে না। রোদ যখন ব্যাগ হাতে নিয়ে যাবেই তখনই ওপাশ থেকে আহাত এসে এক পাশে ধরে। মনোহরা তা দেখে চমকে ওঠে আর চিৎকার করে বলে, এটা কি করলে দাদু ভাই? ওই চাকরের সাথে তুমি কেন ব্যাগ হাতে নিলে? কেন দাদু, ব্যাগ হাতে নিলে কি হবে? আর রোদ তো এবারই আবারও পুরো কথা শেষ করতে পারেনি আহাদ। তার আগেই মরিয়ম মজুমদার এসে আহাদের থেকে ব্যাগটা ছাড়িয়ে নেয়। রোদ অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। মা কেন এভাবে চুপ করে রইল? কেন বলছে না আহাদ ওর স্বামী? আচ্ছা, ওই মহিলা কি আমাদের সম্পর্ক কথা জানলে কোনো সমস্যা হবে? তাই কি মা কিছু বলতে চাইছে না? হয়তো তাই হবে। রোদ যখন এসব ভাবছে তখন আহাদ রাগে চোটে যখন রুমের দিকে যেতে নেবে, ঠিক তখনই পা পিছলে যায়। যেই পড়তে যাবে তখনই আহাদের কোমরে হাত রেখে তাকে ধরে ফেলে। আহাদের এক হাত রোদের কাঁধে আর অন্য হাত রোদের হাতে। আহাদের কপালে থাকা চুলগুলো বাতাসে নড়ছে। গোলাপি ঠোঁটগুলো কেমন জানি স্নিগ্ধতার ভরপুর। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো চকচকে কালো, আর তার মধ্যে ফর্সা গালে কত সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। এই মুহূর্তে রোদ কল্পনায় হারিয়ে গেছে। একজন অন্যজনের চোখে গভীরভাবে ডুবে গেছে, কিন্তু সেই ডুবন্ত চোখগুলো কারো হাতে থাকা গ্লাসের জলে ভিজে গেছে। রোদের চোখ খুলে মুখে মনোহরা মজুমদার জল ঢেলে দেয় আর চিৎকার করে বলে, এই ছেলে, তুই কি আমার দাদুভাইকে চোখ দিয়ে গিলে খাবি নাকি? আর তোর সাহস কি করে হয় ওর শরীরে হাত রাখার? ছাড় বলছি। দাদু, তুমি চুপ করবে? ও যদি এই মুহূর্তে আমাকে না ধরতো তাহলে তো আমি ফ্লোরে পড়ে যেতাম।
ও ধরেছে বলেই আমি সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম। ফ্লোরে পড়লে পড়তি, অন্তত ময়লা হাতগুলো তোর শরীর স্পর্শ করতো না। যে হাতের ছোঁয়ায় হৃদয় শান্ত হয় সেই হাতে ময়লা থাকে না দাদু। সে হাতে মাঝে মধ্যে কারোর প্রাণ থাকে, আর সেই প্রাণ ফিরে পেতে মাঝে মধ্যে এই ময়লা হাতগুলোই যে আগলে রাখতে হয়। রোদের দিকে তাকিয়ে আহাত কথাগুলো বলছে, আর বুকের বাঁ পাশে ওর নিজের হাতটা সেই বরাবর রেখেছে যেখানে একটু আগেই রোদের হাতটা ছিল। আহাদের বলা কথাগুলো রোদের হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। এ তোলপাড় কোনো কিছু ভাঙার নয়, এ তোলপাড় কাউকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরার। রোদের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে আহাতকে জড়িয়ে ধরতে, কিন্তু এখন চাইলেও সম্ভব না। এই তো 2 ঘন্টা আগে দুইজন কতটা কাছে ছিল, একজন অন্যজনকে কতটা কাছ থেকে ছুঁয়েছে, অথচ 2 ঘন্টা ব্যবধানে কতটা দূরত্ব। মানুষ ঠিকই বলে, যে জিনিস বিনা বাধায় সহজে স্পর্শ করা যায় সে জিনিসে এতটা সুখ পাওয়া যায় না, কিন্তু যে জিনিস কাছে থাকা সত্ত্বেও স্পর্শ করা যায় না তার মূল্য অনেক বেশি। ঠিক এই মুহূর্তে আহাত পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, যা স্পর্শ করার এখন কঠিন থেকে কঠিন। আহাদের এমন কথার অর্থ কেউ বুঝুক আর না বুঝুক, রোদের পাশাপাশি মরিয়ম মজুমদার কিছুটা বুঝতে পেরেছে। উনি তো এটাই চায় যে আহাত রোদের গুরুত্বটা বুঝুক, কিন্তু সেই গুরুত্ব বুঝে ওঠার আগেই যেন দূরত্ব সৃষ্টি না হয়। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে নেয়। বৃদ্ধ মহিলাটি রোদের দিকে রাগান্বিত চোখ করে তাকিয়ে মনে মনে সে তার শয়তানি প্ল্যান তৈরি করে। নিজ ইচ্ছায় নিজের এক পায়ের জুতা ফ্লোরে ছুঁড়ে মারে, আর সেটা রোদকে আনতে বলে। মরিয়ম মজুমদার মনোহরার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মহিলাটি এমন কেন? আজ যদি নিজের দুর্বলতা না থাকতো তবে এই মুহূর্তেই মনোহরা মজুমদারের এই কাজটায় বাধা দিত, কিন্তু তিনি নিরুপায়। এই মুহূর্তে উনি কিছু বলতে পারবে না, তাই তো চুপ করে মুখ বুজে সব সয়ে যাচ্ছে। কিন্তু রোদের সাথে এই অন্যায়, সেটা তো মেনে নেওয়ার মতো না। কিন্তু মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে কিছুই করার নেই। রোদ একবার মরিয়ম মজুমদারের দিকে তাকালো। যখন মরিয়ম মজুমদারের চোখে রোদের চোখ পড়ল, সাথে সাথে মরিয়ম মজুমদার মাথা নিচু করে নিল। রোদ মুচকে হাসি দিয়ে যখন জুতাটা হাতে নিবে, অমনি বৃদ্ধ মহিলাটি পা দিয়ে রোদের আঙুলে রাখে। মহিলাটির জুতার চাপ সহ্য করতে না পেরে রোদ চিৎকার করে ওঠে। রোদের এই চিৎকার মজুমদার বাড়ির সমস্ত আঙিনা ছড়িয়ে পড়ে। মরিয়ম মজুমদার চমকে ওঠে রোদের এই বেদনাদায়ক চিৎকার শুনে। সামান্য পায়ের চাপ যখন সহ্য করতে পারিস না, তাহলে হাতগুলো কেন সামলে রাখতে পারিস না? রোদ রক্তমাখা হাত নিয়ে মনোহরা মজুমদারের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো, কিন্তু এতে কোনো লাভ হলো না। বৃদ্ধ মহিলাটি মুচকে হাসি দিয়ে বলল, এখন তো হাতে আঘাত পেলি, পরের বার এই বাড়ির কারোর সাথে কোনো রকম মেলামেশার চেষ্টা করবি, তখন কি করব আন্দাজও করতে পারবি না। কাজের লোকের মতোই থাকবি, তার বাহিরে নিজেকে আনার চেষ্টা করবি না। রোদ তখনও ফ্লোরে বসে আছে, রক্তমাখা হাত নিয়ে বৃদ্ধ মহিলাটির যাওয়ার পানে তাকিয়ে রইল। কেন শুধু শুধু ওকে আঘাত করল? এর কিছু বুঝতে না পারলেও ওই মহিলাটির যে কতটা ভয়ঙ্কর তার রোদ কিছুটা আন্দাজ করতে পেরেছে। সেখান থেকে রুমে এসে আহাদ একের পর এক জিনিস ভাঙচুর করছে। ওর ভীষণ খারাপ লাগছে রোদকে কাজের লোকের পরিচয় দেওয়া হয়েছে বলে। তার সাথে এটা ভাবছে মা কেন চুপ হয়ে আছে, কেন বলছে না রোদের সাথে ওর বিয়ে হয়েছে, কেন এটা বললে তো রোদের এতটা কষ্ট পেতে হতো না। রাগে আহাদের মাথায় আগুন জ্বলে যাচ্ছে। এই মুহূর্তে নিজেকে অপরাধী মনে হচ্ছে। রোদ কষ্ট পাবে, অপমানিত হবে, তা সে নীরবে দেখে যাবে, তা তো আর হতে পারে না। দাদুর কথার উপর কথা বলতে না পারলেও রোদের কষ্টের পাশাপাশি নিজেও তো সে কষ্ট অনুভব করতে পারবে। তাই তো আহাত আয়নায় সজোরে আঘাত করল, যার ফলে হাতটায় কাঁচ ভেঙে রয়ে যায়। রক্তলাল হাত, তবুও তার ভিতর কোনো আক্ষেপ নেই কোনো ব্যথা। এ তো তার প্রাপ্যই। রোদের কষ্ট কেন সে সইতে পারে না? রোদ কষ্ট পেলে তার কেন হৃদয় কষ্ট পায় তা জানে না আহাদ। শুধু জানে রোদের কষ্টের সাথে নিজেকে কষ্ট দিলে ওর হৃদয় শান্ত হয়। রাতের অন্ধকারে রোদের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে আহাদ। রোদের হাতটা ওর পিছনে রেখেছে যাতে আহাদ বুঝতে না পারে। ওর হাতটা এখনো রক্তলাল, ঠিক তেমনটাই করেছে আহাদ।
আহাদকে দেখার জন্য মনোহারা মজুমদার নিজের রুম ত্যাগ করে যখন আহাদের রুমে প্রবেশ করবে তখনই দেখতে পায় যে বন্ধুরা শুনছিলে প্রেমিক পুরুষ গল্পে 29তম পর্ব। গল্পটি আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও। শীঘ্রই ফিরছি তোমাদের জন্য গল্পটির পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।